বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে 5ই জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 12তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 12তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির। আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছি, সেটা দিয়ে আলোচনা শুরু করব। যেখানে আলোচনা করা হয়েছে ধারা 153 থেকে 149 থেকে 153। ফৌজদারি কার্যবিধি 1898 ত্রয়োদশ, প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, এটা আন্ডারলাইন করেন ধারা 149 থেকে 153। এবং অধ্যায়টা বলতেন ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ শব্দের অর্থ কত বলেন? 13th অধ্যায় নাকি? এখন আমি আপনাদের বলছিলাম যে 107 থেকে শুরু করে 153 পর্যন্ত এই জায়গায় যত যা ক্ষমতা আছে সব ক্ষমতা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, যত যা আছে সব ক্ষমতা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা হলো পুলিশ অফিসারের। এই জায়গায় বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো কার্যক্রম নাই। তো আমাদের 2021 সালের লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে, প্রশ্ন দেখেন, আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন। মানে আমলযোগ্য অপরাধ মানে হলো যে অপরাধটার ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে বা যে অপরাধটা হচ্ছে গুরুতর প্রকৃতির। এই আমলযোগ্য অপরাধ প্রতিরোধে একজন পুলিশ অফিসার কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে এই সম্পর্কে আলোচনা করুন। তো এই সম্পর্কে আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির 149 থেকে কত ধারা বলেন? 153। 149 থেকে 153 এবং অধ্যায়টা কত? 13, ত্রয়োদশ অধ্যায়। সো আমরা প্রথমে চলে আসি ধারা 149, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। তার আগে দেখি আপনারা নির্মল বলেন তো যে আমলযোগ্য অপরাধ এটা কিভাবে বোঝা যায়? দ্বিতীয় তফসিলের কোথায় আছে? দ্বিতীয় তফসিলের দ্বিতীয় কলামে তৃতীয়। আছে, ধন্যবাদ। এবং ওখানে বলা আছে সরাসরি আমলযোগ্য আমল অযোগ্য কথাটা নাই। ওখানে আছে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। যদি বলে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট তাহলে আমল যোগ্য, কগনিজেবল। যদি বলে মে নট অর শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট তাহলে আমল অযোগ্য। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধ এর অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। মানে পুলিশ অফিসারের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ ঘটার সম্ভাবনা দেখা দেয় তাহলে তিনি তার সাধ্যমতো ওটা প্রতিরোধ করার চেষ্টা করবেন। এই কথাটাই বলেছে কত ধারায়? 149 ধারায়। পুলিশ অফিসারের সামনে একজন আর একজনের সাথে যদি খুনাখুনি বাধায়, মানে মারামারি করছে, লাঠি দিয়ে একেবারে সংঘর্ষ বাধাই দিছে, মাথা ফেটে যাবে বা কোপাইতে আসছে, তাহলে বলেন তো পুলিশ অফিসার এই এই যে যে ঘটনাটা এটা প্রতিরোধ করতে বাধ্য কিনা? বাধ্য। কত ধারায়? 149 ধারায়। বুঝছেন? তাহলে পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলে হবে না, ওনারে বাধ্য করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 149 ধারায়। ব্যাখ্যা দেখেন, অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা এই দ্বারাই বলা হয়েছে যখনই কোনো গুরুতর অপরাধের বিষয়ে কোনো পুলিশ অফিসার অবগত হন, আন্ডারলাইন করেন, যখনই কোনো গুরুতর অপরাধের বিষয়ে কোনো পুলিশ অফিসার অবগত হন তিনি অপরাধটি যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। যখনই অবগত হবেন তখনই ধরে নেওয়া হবে যে অপরাধটা যাতে না হয় এই জন্য পুলিশ অফিসার তার যথাসাধ্য কি করবেন? চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। এই যে আমি আপনাদের যে পেজটা দিছি সেম পেজটা লিখিত পরীক্ষার উত্তর। লিখিত পরীক্ষায় এইটুক লিখলেই হবে। কেস রেফারেন্স দেখেন যে অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবে পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতা উদ্ভব হয়। একজন লোক, আন্ডারলাইন করবেন, কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, ওই কুড়াল নিয়ে সে শত্রুকে আঘাত করবে, এই ওসিলায় পুলিশ সেই কুড়াল কেড়ে নিতে পারে না। এটা আবার দারুণ কথা। AIR মানে অল ইন্ডিয়া রিপোর্ট 1926, লাহোর, 19 পাতা। তো বলছে যে এখন যে কুঠা যে 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 কাঠুরে তার কাজ কি বলেন? কুড়াল দিয়ে তো গাছ কাটা। তাহলে তারা যদি বলে যে তুমি কুড়াল দিয়ে মানুষের আমল কোপাইতে যাচ্ছ বা আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে যাচ্ছ, তার কুড়াল কিন্তু কেড়ে নেওয়া যাবে না বা তারে গ্রেফতার করা যাবে না, কারণ এটা তার পেশা।
কিন্তু আমাদের নির্মল যদি কুড়াল নিয়ে যায়, পুলিশ জিজ্ঞাসা করলো যে নির্মল তুমি কি করো, তো নির্মল বলে যে আমি কোর্টে কাজ করি। তোমার হাতে কুড়াল কেন? যৌক্তিক কোনো উত্তর নাই। তারপর দেখেন, অপরাধ যিনি করবেন, অপরাধের যিনি শিকার হতে পারেন, তাদের কাউকে আদেশ দেওয়ার ক্ষমতা পুলিশের নাই। এটুক দরকার নাই, এটুক কেটে দেন, এটুক দরকার নাই। আমরা 150 ধারায় চলে আসি, ধারা 150। তাহলে 149-এর যে মূল কথা, সেটা হলো আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে পুলিশ। কত ধারায়? 149। 150-এ আসি, দেখেন। অনুরূপ অপরাধের গোলদেন ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। ষড়যন্ত্র, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র, অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার যে সে খবর তার আন্ডারলাইন করবেন ঊর্ধ্বতন অফিসারের কাছে, বা যে অফিসারের অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। এখানে আন্ডারলাইন করবেন, অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই। যেখানেই অপরাধের ষড়যন্ত্র হোক না কেন, পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। মানে হলো যে, ধরেন একজন পুলিশ অফিসার অপরাধের সংবাদ পাইছে, তাহলে সাথে সাথে তিনি ওই অপরাধের ষড়যন্ত্রটা সম্পর্কে তার উপরস্থ কর্মকর্তা যিনি অ্যাকশন নিতে পারেন, তার ওই বিষয়ে কি করবে? অবগত করবে। বুঝছেন? এখন কথা হলো, যদি এরকম হয় যে গোপালগঞ্জের পুলিশ অফিসার জানলো যে আজকে ওই নড়াইলের কালিয়া থানার মধ্যে একটা অপরাধ হতে পারে, কিন্তু এটা জানছে কে? গোপালগঞ্জের পুলিশ। কিন্তু অপরাধটা ঘটতে পারে, মানে ষড়যন্ত্র কোথায়? নড়াইল। তাহলে এখানে উনি এই অধিক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, উনি এই নড়াইলের যে উপরস্থ কর্মকর্তা, তার সরাসরি এই বিষয়ে কি জানাবেন যে এই ধরনের অপরাধ কিন্তু ঘটতে যাচ্ছে। তাহলে অপরাধমূলক, মানে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে, এটা হলো 149। আর চেষ্টা করবে, এটা কত? যথাসাধ্য চেষ্টা করবে, এটা হলো কত বলেন? 150। ধন্যবাদ। আমরা চলে এসে ধারা 151। 151 কিন্তু প্রকৃতপক্ষে এর আগে আমরা পড়ছি, মনে আছে কিনা আপনাদের? মনে আছে? ওই যে সহজাত ক্ষমতা। আহ, বিনা পরোয়ানায় গ্রেফতার, মনে আছে? 54, 55, না, 54, 55, 57, আর কত? 151। ভুলে গেছেন? দেখেন, ধারা 151, অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার, মানে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ তো গ্রেফতার করতে পারে, এটা তো আমরা মানে সরি, প্রতিরোধ করবে, এটা হলো 149। এখন পুলিশের কাছে যদি মনে হয় যে কাউরে গ্রেফতার না করলে এই অপরাধটা প্রতিরোধ করা যাচ্ছে না, তাহলে পুলিশ অবশ্যই গ্রেফতার করতে পারে, বিনা পরোয়ানায় পারে। 151 ধারে। আমাদের এই জায়গায় মারামারি যেন কোন কোন গ্রাম বাদে, কাঠি খানার পার নাকি, মানে কাঠি মাঝিগাতি আর কারাবাদে, মাঝিগাতি কাঠি। ধরেন দুই দল হেলমেট নিয়ে এক জায়গায় উপস্থিত হয়েছে, মারামারি বাঁধবে, এমন অবস্থায় পুলিশ এসে হাজির। তাহলে পুলিশ যদি দেখে যে 10 জনের গ্রেফতার যদি না করা হয়, তাহলে অপরাধটা অবশ্যই সংগঠিত হয়ে যাচ্ছে। তাহলে পুলিশ তাকে বিনা কারণে গ্রেফতার করতে পারে। এটাই হলো কত ধারা? 151 ধারা। কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধের সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয়, সেখানে এই ধারার অধিকার প্রয়োগ করা যাবে না। দুইজনে এমনি গালাগালি করতেছে, পুলিশ গ্রেফতার করতে পারবে? গালাগালি করা কিন্তু মানে মানা নি, এটা আমলযোগ্য অপরাধ না। বলেন তো, গালাগালি দুই এক পক্ষ আর এক পক্ষ যদি করতে থাকে, কখন গ্রেফতার করতে পারবে? বলেন তো, মাথায় আসে কিনা? ম্যাজিস্ট্রেট না, পুলিশই কখন পারবে, এটা বলেন। আপনাদের মাথায় আসে কিনা অনলাইন অফলাইন মিলিয়ে? ধরেন ফেরদৌস সর্দার নির্মল্লে গালিগালাজ করতেছেন, তো এখন আপনার সামনে পুলিশ আছে। এখন এটা তো একটা গালাগালাজ করা একটা আমূল অযোগ্য অপরাধ। এখন পুলিশ কি আপনারা গ্রেফতার করতে পারবে কিনা? কখন পারবে? যদি আহ, চারটে মানে চারটা ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মানে করে, তো প্রধানমন্ত্রী। সে তো সরকার বাজেয়াপ্ত করে দেবো, এটা গ্রেফতার নাকি? সপ্তাহ
কারো মাথায় আছে? বলেন। না না না, সে তো মানহানির মামলা, কিন্তু গ্রেফতার করবে 57তে কেমনে পারে বলেন বলেন। ফেরদৌস গালাগালি করতে, পুলিশ তো গ্রেফতার করতে পারতেছে না। ফেরদৌস জিজ্ঞেস করছে তোমার নাম কি, সে বলতেছে যে আমার নাম শাকিব খান। নাম লুকাইছে। তাহলে আমলযোগ্য অপরাধে করার পরে যদি কি পুলিশের কাছে যদি নাম ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়, তাহলে গ্রেফতার করতে পারে না। কত ধারায়? 57 ধারায়। বুঝছেন? তো এই ধারায় গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টা বেশি আটক রাখা যাবে না। বলেন তো, বিনা পরোয়ানায় গ্রেফতার করলে 24 ঘন্টা বেশি আটক রাখা যাবে না, এই কথা কোথায় আছে বলেন? 61 ধারায়। 61 ধারায়, ধন্যবাদ। 61 ধারায়। এবং তাকে যথাশীঘ্র ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে, এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে কি করবেন, রিপোর্ট করবেন। এই ক্ষেত্রে মামলার, যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ আদালতের কামরা থেকে বের হয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে অধিকতর শান্তিভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 ও 151 ধারায় প্রসিডিং আনা যথোপযুক্ত। অনেক সময় কোর্টে দুই পক্ষ বেরোয়েই দুইজনের মধ্যে হাতাহাতি গালাগালি শুরু হয়ে গেছে, হয় কিনা বলেন? হয়। তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে 107 এবং 151 ধারার প্রসিডিং আনতে পারে। 151 মানে হলো তারে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে, করার পরে তারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে যে তুমি শান্তি ভঙ্গ করবা না, বা শান্তি ভঙ্গের মানে শান্তি রক্ষার মুচলেকা দিবা সর্বোচ্চ কতদিন? 107-এ কতদিন? 2 মাস। 107 কয়দিন বললেন? 1 বছর। 107-এ কতদিন? 1 বছর। বুঝছেন? সাথে 1 বছর। তারপরে দেখেন ধারা 152, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। পুলিশের সামনে কেউ যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি করে, সরকারি সম্পত্তির ক্ষতি করে, ধরেন রেল ভাঙতেছে, মেট্রো রেল ভাঙতেছে, সরকারি যে সয় সম্পত্তি আছে এগুলো যদি ক্ষতি করে, তাহলে পুলিশ এই জিনিসগুলা, যে যারা ক্ষতি করতেছে তাদেরকে প্রতিরোধ করবে। কত ধারায় বলেন? 152 ধারায়। 152 ধারায়। ঠিক আছে। আচ্ছা। বাংলাদেশের অনেক স্থানে পড়ি আমরা, বাংলাদেশের অনেক স্থানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা, গাড়ি বাড়ি, মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান, তাহলে তিনি তা বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধির 430 থেকে 433 ধারায় এই জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। দণ্ডবিধির কত ধারা থেকে কত ধারা? 430 থেকে 433। তাহলে আমরা একটু রিভিউ করি, দেখেন কি কি জানলাম। আহ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149, ষড়যন্ত্র 150, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে 151, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করলে সেটা প্রতিরোধ করবে 100 কত 52। 153-তে চলে আসি, দেখেন ওজন ও পরিমাপ, ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা। বাটখারা কারে বলে বলেন? বাটখারা কি কি ভাই? পড়েন। পড়েন বাটখারা হলো কি, আমরা যেটা লোকালি বলি পড়িয়েন নাকি, ওই যে 1 কেজি 2 কেজি। বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। মানে বর্তমানে তো পরীক্ষা করে ভোক্তা অধিকার যারা যায়, অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়, বাট অ্যাকচুয়ালি ওসি সাহেবেরও এই জিনিসগুলো পরীক্ষা করার ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধির 153 ধারায়। যদি তিনি মনে করেন যে ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন, এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন যে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট আটকের সংবাদ দেবেন। এই আটক করবে কিন্তু ওই মানুষটারে না,
আটক করবে ওই পড়িয়ান রে, ওই দাড়ি পাল্লা রে, বুঝলেন? একটা 5 বছর পরেই যায় দেখবেন কোনো পড়িয়ান নাই, কারণ সব ডিজিটাল স্কেল হয়ে গেছে, পড়িয়ানের তো আর দরকার নাই। তাহলে তো ওই বর্তমানে ডিজিটাল স্কেলেও যদি মানে ইয়া থাকে, ভেজাল থাকে, তাহলে এটা আটক করতে পারবে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কত ধারায়? 153 ধারায়। এবং এই আটকের সংবাদ কারে জানাবে? নিকটস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছে কোথায়? নির্বাহী বলেন কেন? ভুল বলেন দেখি, মনে আছে কিনা। যদি এই অনলাইনের একজন বলেন, অনলাইনের। এই যে এগুলি না আগে অফ থাকতো, তখন আমারও দেওয়া হতো। এই শেখ ফারজানা আছেন আপনি? শেখ ফারজানা আছেন? আচ্ছা, লুফসানা বলেন, লুফসানা। জি স্যার। লুফসানা বলেন, যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে। জি স্যার। আপনি বাইরে গেছেন? না স্যার, আমি শুনতেছি। আচ্ছা, যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে, এই ম্যাজিস্ট্রেট দ্বারা কোন ধরনের ম্যাজিস্ট্রেট বোঝাবে বলেন লুফসানা? বিচারিক ম্যাজিস্ট্রেট। কোথায় বলা আছে জানেন? স্যার মনে নাই। কারো মনে আছে আপনাদের? 4 ক। 4 ক, ধন্যবাদ। যদি কোথাও কনফিউশন তৈরি হয়েছে যে জায়গা কোন ম্যাজিস্ট্রেট হবে, বিচারিক কোনো নির্বাহীও নাই, তাহলে কি ধরে নেবেন ওইটা? বিচারিক। বিচারিক। ফৌজদারি কার্যাবলী 4 ক। কত? চার। ওই জায়গায় আরেকটা কথা আছে, সহকারী দায়রা বলতে কি বোঝাবে? যুগ্ম দায়রা জজ। ধন্যবাদ। তো আমরা হুম। এখানে একটু ব্যাখ্যা চলে আসি, যে দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে। সেই ক্ষয় যদি খুব সামান্য হয়, তাহলে এই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। সবচেয়ে ভালো দেখতাম, ওই যে আমাদের ছোটবেলায় এক লোক দেখতাম, ওনার নাম কৃষ্ণ ছিল, মারা গেছে বোধহয়, চানাচুর বিক্রি করতো এই কাকা। তো উনি ওই চানাচুর মুড়ি বিক্রি করার সাথে সাথে ওনার একটা কাঠ ছিল আর ছুরি ছিল। ওই কাটতে কাটতে দেখলাম যে কাঠের মাঝখানে গর্ত হয়ে গেছে, আবার ছুরিটাও কাটতে কাটতে ক্ষয় হয়ে গেছে। তার মানে বিষয়টা হলো যে যে কোনো জিনিস যদি আপনি দীর্ঘদিন যাবত ব্যবহার করেন, তাহলে তার একটা সামান্য ক্ষয় হতে পারে বা সামান্য একটু ওই লোপ পেতে পারে, কিন্তু এটারে যে ভেজাল তা বলা যাবে না। কিন্তু সেটা যদি আবার একেবারেই মানে দেখা গেলো যে 1 কেজির 250 গ্রাম নাই, তাহলে তো আর হবে না। 1 কেজি তো আর বড় জোর গেলে 10-12 গ্রাম বা 5-6 গ্রাম এতটুকু ক্ষয় যেতে পারে, কিন্তু 1 কেজির 1500 গ্রাম, 1 কেজির 250 গ্রামই নাই, তাইলে আবার এটা হবে না। আচ্ছা দেখেন, তারপরে দেখেন দণ্ডবিধির ত্রয়োদশ অধ্যায় বাটখারা ও পরিমাপক যন্ত্র বিষয়ক অপরাধের বিধান পাওয়া যায়। যখন আমরা ত্রয়োদশ অধ্যায় পড়বো দণ্ডবিধি, তখন আমরা জানবো যে এই অধ্যায় এই সম্পর্কে আলোচনা করেছে। আব্দুল হক সাহেব, আপনি বোধহয় আমাদের রিটেন ব্যাচের, আজকে আমাদের রিটেনের ক্লাস নাই। আব্দুল হক কি আমাদের রিটেন নাকি প্রিলি, কোনটা? আব্দুল হক সাহেব একটু জানান, আমাদের আজকে লিখিত ক্লাস সকালে হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের 149 থেকে 153। আপনাদের অনলাইন অফলাইনে যারা আছেন, আপনারা প্রশ্ন করেন না, ভালো প্রশ্ন করবেন, কোনো প্রশ্ন আছে কিনা বা কোথাও বুঝতেন কিনা বলেন, না বুঝে থাকলে বলেন। অনলাইন অফলাইনে যারা যারা আছে বলেন। কারো প্রশ্ন আছে ভাই? 150 তারা একটু আর একটু বলেন স্যার। 50 দ্বারা আর একটু বলবো। 150 তো ষড়যন্ত্রের কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ,
যারা গেছে ফোর্স কর সম্পর্কে হতে পারবো। পুলিশ দিলেন। সেক্ষেত্রে কি হবে, পুলিশ খবর দেবে, আরো ফোর্স আসবে। কিন্তু উনি তো ওনার প্রতিরোধের চেষ্টা করবে যে কয়জন আছে। ধরেন প্রতিটা এলাকায়, এমন হইলো তোমরা সব বুঝতে দেখে যাচ্ছে না সেটা ক্রিটিক্যাল এখানে বুঝলে এটা তো পুলিশের বিষয়, সেটা তো তারা প্রতিরোধের চেষ্টা করবে। ধরেন প্রতিটা এলাকায় পুলিশ লাইন আছে কে বলেন, এটা বলেন আমারে। পুলিশ লাইন আছে কে, কারো ধারণা আছে? রিজার্ভ পুলিশের জন্য অতিরিক্ত পুলিশের হম। ধরেন গোপালগঞ্জে এমন একটা আওয়ামী লীগের লোকজন হঠাৎ বিদ্রোহী হয়ে গেছে, মোটামুটি 10-12 হাজার এক জায়গা হইছে। এখন তাহলে থানায় যারা আছে তাদের দিয়ে তো প্রতিরোধ করা খুব সম্ভব না, তাহলে দাঙ্গা পুলিশকে খবর দিতে হবে বা অন্যান্য যারা আছে। তাহলে এটা তো তাদের বিষয়, এটা তো আমাদের 150-এর কোনো বিষয় বলতে না। যাচ্ছিলাম যে 150 তারা যখন কার্যকর হবে না তখন কি অন্য কোনো সেটা তাদের বিষয়, আমাদের 150-এর মূল কথা হলো প্রতিরোধের চেষ্টা করবে। সিস্টেম আর সে যদি প্রতিরোধের চেষ্টা না করলে তাহলে এটা তার প্রফেশনাল মিসকন্ডাক্ট, মানে সে অসৎ আচরণ করেছে, এই আর কি কথা। বুঝছি। আর ষড়যন্ত্রের কথা না, আমি আপনার আপনার বাড়ি তো মোল্লারহাট। এখন ধরেন গোপালগঞ্জের পুলিশ জানতে পারলো যে লোকসানাকে এলাকায় একটা ওই ঝামেলা মানে ওখানে একটা মারামারি হতে পারে, একটা ডাকাতি হতে পারে, তাহলে এটা গোপালগঞ্জের পুলিশ সাথে সাথে আপনার লুকসানা আপনার এলাকার যে সংশ্লিষ্ট যে পুলিশ আছে তার এই ষড়যন্ত্র সম্পর্কে সাথে সাথে জানাই দিবে, যাতে এই ষড়যন্ত্র যাতে না ঘটে এই মর্মে সে অ্যাকশন নিতে পারে। এ হলো 150, খুব সোজা। তো এখান থেকে মেইনলি যে 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 ধারা দুইটা গুরুত্বপূর্ণ সেই ধারা দুইটা হলো 151, 151, আর একটা হলো 153। যে ওজন পরিমাপ এই এই জিনিসগুলো পরীক্ষা করতে পারে কে, কে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওসি। অনেকে প্রশ্ন করেন যে স্যার উনি কতকাল ভারপ্রাপ্ত থাকবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কতকাল থাকবে ভারপ্রাপ্ত? আজীবন স্যার আজীবন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কতকাল ভারপ্রাপ্ত থাকবে, এই প্রশ্নটা হলো অনেকটা এরকম যে উকিল বলতেছে যে, ধরেন ইসমাইল জিজ্ঞেস করলো যে ইসমাইল তুমি কি করো, বলতেছে আমি তো গোপালগঞ্জ জজ কোর্টে আছি, প্র্যাকটিস করি। তো আবার 2 বছর পর দেখা হয়েছে এলাকার মুরব্বীর সাথে, যে এখন কি করতেছো, প্র্যাকটিস করি। আর কতবার প্র্যাকটিস করবো, আসল কাজ কবে থেকে শুরু হবে, আসল কাজ কবে থেকে শুরু হবে? এখন উকিলরা যা করে ডাক্তাররা যেটা করে এটা তো প্র্যাকটিসই বলে, বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের ফৌজদারি মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি বিবিআই এ হলো ফৌজদারির আসল জায়গায় প্রবেশ করলাম। এতদিন আমরা যা যা পড়ছি এগুলো একটা আনুষঙ্গিক। এগুলো হলো বিয়ে বাড়ি গেছেন, পান পিঠা খাওয়াইছে, তক্তি পিঠা খাওয়াইছে, এইসব গুলা খাওয়াইছে। মেইন পোলাও রোস্ট এখন থেকে খাওয়া শুরু হবে। ফৌজদারি মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি। আপনারা, আমরা মোটামুটি জানেন কি, আপনারা জানেন, অবশ্যই জানেন, আমি বিশ্বাস করি যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে দুই ভাবে ফৌজদারি মামলা দায়েরের বিধান আছে। একটা হলো থানায়, আর একটা হলো ম্যাজিস্ট্রেটের কাছে বা কোর্টে। তো থানায় আমলযোগ্য অপরাধের তথ্য যদি থানায় দেন, তাহলে থানায় যেটা রেকর্ড করে সেটা বলে এফআইআর। কি বলেন? এফআইআর মানে যদি আমলযোগ্য অপরাধের তথ্য থানায় গিয়ে জানান তাহলে যেটা রেকর্ড করে সেটা বলে এফআইআর। যদি থানায় আমল অযোগ্য অপরাধের তথ্য দেন, আমল অযোগ্য অপরাধ মানে হালকা অপরাধ, যেগুলা ওই যে হালকা চর থাপ্পড় দিছে, হালকা আঘাত, এই টাইপের, তাহলে থানা কর্তৃপক্ষ সেটারে এন্ট্রি করবে জিডি এন্ট্রি, জিডি। তো এরপর কি করণীয় আছে সেটা বিস্তারিত পরে পড়তেছি, বাট আমরা তাহলে এটা বলতে পারি যে ফৌজদারি মামলা কয় ভাবে দায়ের করা যায়, দুই ভাগে। একটা হলো থানায়, আর একটা হলো কোথায়, কোর্টে। সিআরজিআর এগুলা পরে আসতেছি, আগে আমরা মনে করেন যে কিছুই জানি না এইভাবে পড়া শুরু করি। তাহলে আমরা আগে পড়া শুরু করি যে যে কোনো ব্যক্তি গোল্ডেন দুইটি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করতে পারে। তিনি কোনো অপরাধ সংগঠন বিষয়ে
আন্ডারলাইন করবেন, থানায় পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে নালিশ দায়ের করতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে যাবে কার কাছে আগে, পুলিশের কাছে নাকি থানায়? এটা তার ইচ্ছা, এটা ওই সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছা, যে কোনো এক জায়গায় সে যেতে পারে। থানায় পুলিশের নিকট বললেন আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ 154 ধারার পদ্ধতি অনুসরণ করে। থানায় যদি আমলযোগ্য অপরাধের সংবাদ দেন তাহলে পুলিশ অনুসরণ করবে কত ধারা? 154 ধারা। অপরদিকে বললেন আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে 155 ধারা অনুসরণ করবে। তাহলে থানায় যদি পুলিশ 154 ধারার মানে যদি আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে থানা কর্তৃপক্ষ অনুসরণ করবে 154, আর আমল অযোগ্য দিলে কত? 155। অন্যদিকে কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় অপরাধ বিষয়ে নালিশ করতে পারে, তবে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য হতে পারে আবার কি আমল অযোগ্য হতে পারে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 200 ধারার পদ্ধতি অনুসরণ করে। তাহলে ম্যাজিস্ট্রেট অনুসরণ করবে 200 ধারা, আর থানা কর্তৃপক্ষ আমলযোগ্যের ক্ষেত্রে 154, আমল অযোগ্যের ক্ষেত্রে কত? 155। প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংগঠন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেটই 190 ধারায় অধীন অপরাধ আমলে নিবে। তাহলে আমলে নেওয়া হয় কত ধারায়? 190 ধারায়। আমলে নেওয়া মানে হলো প্রাথমিকভাবে বিচারার্থে গ্রহণ, এটা আমরা সামনে একটু পরেই আসতেছি। তো মামলাটা আপনি থানায় করেন আর ম্যাজিস্ট্রেটের কাছে করেন, আলটিমেটলি বা ওই মামলাতে আমলি নেবে কে? ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 190 ধারায়। আমলে নেওয়ার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করা হয়। তো আমরা এখানে একটা দুইটা টেবিল আছে, এই টেবিল দুইটা যদি একটু দেখি, যে ফৌজদারি মামলা দেয় পুলিশকে, বাম সাইডে দেখেন, পুলিশকে আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ কত ধারা অনুসরণ করবে? 154। পুলিশকে আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে কত ধারা? 150। অপরদিকে ডার্ক সাইডে দেখেন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারীর জবানবন্দি গ্রহণ কত? 200 ধারা। তো 154, 55 হোক আর 200 হোক, আবার এটা আমলে নিবে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ কত ধারা? 190 ধারা। 100। তাহলে মামলা শুরুর দিকে দুই ভাবে হচ্ছে, কিন্তু যখন মামলাটা আমলে নেওয়ার প্রশ্ন ওঠে, আমলে নেয় কে? ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 190। নিম্নে পুলিশের নিকট মামলা দায়ের এবং ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়েরের পদ্ধতি আলোচনা করা হলো এবং উক্ত মামলা দায়ের করার পরবর্তী ধাপ নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। তো 2021 সালের বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? কোন দুইটি ধারা জানেন? এখানে যতগুলো আছে কোনটা হয় উত্তর? 154 আর 200। যদি অপশন 155, 200 হতো সেটাও সঠিক হতো। আচ্ছা, এখন এই শেখ ফারজানা, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কি এতক্ষণ ছিলেন না বোধহয়, না? না স্যার, বাড়িতে আসছি তো একটু। আপনার বাড়ি কোথায়? স্যার নড়াইলে, এখানে কারেন্ট যাচ্ছে আর আসতেছে স্যার, আর এমবিতে নেট পায় না। আচ্ছা, দিলরুবা তো আছেন ঢাকা থেকে, ভাঙ্গা থেকে। লুফসানা, ইমন মোল্লা, মুয়া বিশ্বাস, শিল্পী দাস, খান ল একাডেমি, আপনি কে বলেন তো? কথা তো বলেন না। এই খান ল একাডেমি। আচ্ছা, যাই হোক, আমরা পড়ি, দেখেন। তো থানায় পুলিশের নিকট মামলা দায়ের 154 আর কত? 155। আমল যোগ্য মামলা সংবাদ হইলে 154, আর আমল অযোগ্য হইলে কত? 155। এখন কাহিনী দেখেন, যদি আপনি থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ দেন 154 ধারায়, তিনি এই আমলযোগ্য মামলার তদন্ত করবে 156 ধারায়। কত ধারায়? 56 ধারায়। অপরদিকে থানায় যদি আপনি আমল অযোগ্য মামলার তথ্য দেন তাহলে এটা তদন্ত করবে আবার 155 2 ধারায়। 155 2। তাহলে এখন থেকে মাথায় গেঁথে ফেলবেন এইভাবে, যে থানায় আমলযোগ্য হইলে 154, তদন্ত করবে কততে? 156। আর আমল অযোগ্য হইলে কত? 155, তদন্ত কততে?
155 বুঝছেন? আচ্ছা। এবং আপনি এই বিষয়গুলো যেটা আমি বহুবার শুনি বা আপনারা বলবেন যে স্যার মনে তো থাকে না, এটা আসলে মনে যে কেন থাকে না, এই প্রেশার নেওয়া যাবে না। আপনার হলো বারবার এই জিনিস পড়ে যেতে হবে, মানে মুখস্থও না, এমন না যে মুখস্থ করতে হবে, বারবার দেখে যেতে হবে, দেখতে দেখতে এক সময় অটোমেটিক্যালি মনে থেকে যাবে। বুঝছেন? নির্মলের মাথার উপর কি, নির্মল ফ্যানের নাম কি জীবনে মুখস্থ করছেন? করেন নাই। তাহলে এই এই নাম কি আর জীবনে বলবেন? বলবেন না। তাহলে আপনার মাথায় যখন আইন সেট হয়ে যাবে, যদি আমার স্মৃতি ভ্রষ্ট না হয়, তাহলে আমার আজীবন মনে থাকবে যে 154 মামলা তদন্ত করে 156, কারণ এটা পড়তে পড়তে মাথায় কি সেভ হয়ে গেছে। তা আপনাদেরও সেভ করতে একটা সময় লাগবে যে, তবে এটার জন্য প্রেসার নেওয়া যাবে না যে আমি আজকেই মুখস্থ কেন হলো না, এই হলো না, মানে মুখস্থ করা যাবে। আপনি জাস্ট বারবার আমি রিডিং করবো, গল্পের বই যেভাবে পড়ে সেইভাবে। বুঝলেন? আচ্ছা। তারপরে দেখেন, আমল অযোগ্য মামলার সংবাদ, এটা তো আমরা জানলাম 155 আর 155(2). ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী পুলিশকে আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় ধরনের মামলা বা অপরাধ সংগঠনের সংবাদ প্রেরণ করা যায়। পুলিশকে আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে পুলিশ 154 অনুযায়ী লিপিবদ্ধ করবে। অন্যদিকে পুলিশকে আমল অযোগ্য অপরাধের সংবাদ দিলে সেক্ষেত্রে কত, 155 অনুসরণ করে। বুঝছেন? এখন আমরা চলে আসি 154 ধারা, আমলযোগ্য মামলার সংবাদ, ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস। জি, ইনফরমেশন ইন কগনিজেবল খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এই 154 ধারার এই বিষয়বস্তুটাকে বলে, পুলিশ যে এই যে আহ, আপনার এফআইআর রেকর্ড করে থানায়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটাই রেকর্ড করে 154 ধারায়। বাট মজার বিষয়, 154 ধারায় এফআইআর এর কথাটা নাই। এফআইআর রেকর্ড করতেছে 154 ধারায়, কিন্তু 154 ধারায় এফআইআর কথাটা নাই। এফআইআর কথাটা আছে কোথায়? এফআইআর কথাটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি। পিআরবি তে দেখেন, আমলযোগ্য অপরাধ ও আমলযোগ্য মামলা সংগঠন সম্পর্কে প্রত্যেকটি তথ্য পুলিশ ফৌজদারি কার্যবিধির 154 ধারায় গ্রহণ করে। আমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পুলিশের নিকট বলতেন মৌখিক বা লিখিত আকারে প্রদান করা যায়। কি আকারে প্রদান করা যায়? তাহলে এটা এটা বল দিবেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের তথ্য কি আকারে প্রদান করা যায়, মৌখিক বা লিখিত। বলেন তো, মৌখিক বা লিখিত আর মৌখিক এবং লিখিত এই দুইটার ভিতর পার্থক্য কি? বা লিখিত হচ্ছে মুখে বলা যাবে, বা এটা মুখেও বলতে পারে, আবার লিখিত করে দিতে পারে। আর মৌখিক এবং লিখিত হচ্ছে মৌখিক বা লিখিত মানে মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে। মৌখিক এবং লিখিত বললে দুইটাই হওয়া লাগবে। জি। আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, সেটা 154 ধারায় বিধান করা হয়েছে। 154 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে প্রত্যেকটি তথ্য, আন্ডারলাইন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বল দেবেন মৌখিক ভাবে প্রদান করা হলে। ধরেন এই জায়গায় একটা মারামারি হয়েছে, এখন ইসমাইল গিয়ে গোপালগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যদি মৌখিক ভাবে বলে যে অমুক অমুক মারামারি করছে, তাহলে তিনি বা তার নির্দেশনায় লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে। তিনি বা তার নির্দেশনায় ইসমাইল দাদা বলবে সেটা লিখিত আকারে লিপিবদ্ধ করবে অথবা কি করাবে, বা সংবাদদাতাকে পড়ে শোনাবে, এবং সরি নট বা, এবং সংবাদদাতাকে পড়ে শোনাবে। সংবাদদাতা মানে হলো যে এই সংবাদটা দিল, লেখার পরে আবার ইসমাইলে পড়ে শোনা যাবে ইসমাইল এই কথা লেখা হয়েছে। এবং এমন প্রত্যেকটি সংবাদ, আন্ডারলাইন করে, লিখিত আকারে দেওয়া হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ করা হোক, আন্ডারলাইন করবেন, সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর করা হবে। সংবাদদাতা মানে এই যে যে ইসমাইল ইসমাইল যদি লিখিত আকারে নিয়ে যায়, ওই জায়গায় ইসমাইলের স্বাক্ষর থাকবে। বা ইসমাইল যদি মৌখিক আকারে বলে, তাহলে তো পুলিশের নির্দেশে একজন ওইটা লিখলো, লেখার পর ইসমাইলে পড়ে শোনালো, পড়ে শোনানোর পর ওই জায়গায় সিগনেচার থাকবে কার? ইসমাইল। এবং থানায় রক্ষিত বহিতে সরকার কর্তৃক নির্ধারিত ফরমে অনুসারে উক্ত তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে। ইসমাইল তো ইসমাইলের কথা বললো, এখন ইসমাইলের কথা পুলিশ কর্মকর্তা, থানায় নির্দিষ্ট একটা বই আছে,
প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম বিপি 27 ফর্ম একটু পরেই আসতেছি লেখা, সেই বইতে এজাহারের সারমর্ম যখন লিপিবদ্ধ করবে তখন এজাহার হয়ে যাবে এফআইআর। এজাহার হলো এই যে যে ইসমাইল মৌখিকভাবে যেটা বলতেছে এটা এজাহার, বা লিখিতভাবে যেটা নিয়ে গেল এটা এজাহার। এজাহার শব্দের অর্থ হলো আবেদনপত্র বা দরখাস্ত, এজাহার আরবি শব্দ। আর এজাহারটা যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা রেকর্ড করে নিবে, বলে না যে ওসি সাহেব মামলা নেই নাই বা মামলা নিছে, মানে এজাহারের বিষয়বস্তু থানার একটা নির্দিষ্ট ফরম আছে। এজাহারের কোর্টে যারা দেখেন, থানা তথ্য বিবরণী দেখেন না, তো ওদের দেখবেন বিপি 27 ফর্ম, এজাহারের কথা যখন থানার ফর্মে লিখে নেবে তখন এজাহারটা হয়ে যাবে কি এফআইআর। এবং এই এফআইআর এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সিগনেচার করে, আবার এজাহারকারীও সিগনেচার করে। কিন্তু শুধু এজাহারে সিগনেচার করে কে? শুধু সংবাদদাতা বা এজাহারকারী। বুঝছেন? তাহলে এফআইআর আর এজাহারের মধ্যে মিলন, পার্থক্য কি মিলন? আখিরুল একটা পার্থক্য বলেন, এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? আপনার স্যার ফৌজদারি প্র্যাকটিস করে না? বলেন। দুইজন কি করবে এজাহারে? এছাড়া হচ্ছে তার দরখাস্ত, এটা সর্বপ্রতি এই আপনি তো সংবাদদাতা নিয়ে আসবে। এই ইসমাইল, এজাহারে কে সিগনেচার করে? ইসমাইল, ইসমাইলও ঘুমাইছে। এজাহারে করে শুধু একজন, যে তথ্যটা দিল এজাহারে একজন। এজাহারটা যখন এফআইআর হয়ে গেল তখন তাতে কয়জন করবে সিগনেচার? দুইজন। হ্যাঁ, এজাহার যখন থানার বইতে রেকর্ড করে নিবে তখন এজাহারটা হয়ে যাবে এফআইআর। আচ্ছা, এজাহার দেখি, দেখেন। আমলযোগ্য অপরাধ সংগঠনের মৌখিক বা লিখিত তথ্য বা যা প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায় তাই হলো প্রাথমিক তথ্য। এই যে আন্ডারলাইন করেন, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243 ধারা, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243 বিধি বা ধারায় ওই জায়গায় এফআইআর সম্পর্কে বলছে। আমলযোগ্য অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্য সম্পর্কে পরিচিত ব্যক্তি, এটা বললেন পরিচিত ব্যক্তি, যিনি ঘটনাটি বললেন শুনেছে বা দেখেছে, এটা বললেন শুনেছে বা দেখেছে বললেন, তিনি মৌখিক বা লিখিত আকারে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট সংবাদটি দিতে পারে। এটা ভিভিআই কথা। কেমনে? যদি বলে যে কে এজাহার, এফআইআর এজাহার কে করতে পারে, এজাহার কে করতে পারে? যে দেখছে, শুনছে বা যে এই ব্যাপারে জানে। ধরেন এই জায়গায় যে যে মারা গেছে তার বাবাকেই কি এজাহার করতে হবে? আপনিও পারেন। ধন্যবাদ। সংবাদটি মৌখিক আকারে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তার নির্দেশনা লিখিত হতে হবে, আন্ডারলাইন করেন, সাদা কাগজে। কি কাগজে? সাদা কাগজে। এবং তার সংবাদদাতাকে পড়ে শোনাতে হবে। আমলযোগ্য অপরাধ সংগঠনের লিখিত এই সংবাদ বা মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার বা দরখাস্ত নামে পরিচিত। যে ব্যক্তি বা সংবাদদাতা এজাহার দায়ের করে সেই ব্যক্তি এজাহারে স্বাক্ষর করবে। তাহলে এজাহারে স্বাক্ষর থাকে কয়জনের? এখন আমরা চলে আসি প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর। এফআইআর কে যদি ভাঙেন তাহলে হয় কি হয় বলেন? ফার্স্ট ইনফরমেশন। ইনফরমেশন। তাহলে আমার এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে কি? ফার্স্ট ইনফরমেশন। এখানে একটু স্টার দিয়ে লেখেন ফৌজদারি কার্যবিধির, একটু লেখেন ফৌজদারি কার্যবিধির 154 ধারায়, ফৌজদারি কার্যবিধির 154 ধারায় একটু লেখেন, ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এফআইআর শব্দটি ফৌজদারি কার্যবিধির 154 ধারায়
এফআইআর শব্দটি একবারও উল্লেখিত হয়নি। যদি আপনাকে বলে যে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এফআইআর শব্দটা কতবার উল্লেখিত হয়েছে, যদিও এফআইআর রেকর্ড করে ফৌজদারি কার্যবিধির 154 ধারায়, কিন্তু সেখানে এফআইআর শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। বুঝছেন? আচ্ছা, এখন আমরা একটু যদি এটা পড়ি যে প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই উক্ত অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করা হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর করা হয় কোন ক্ষেত্রে, আমলযোগ্য অপরাধ না অযোগ্য অপরাধ, কোনটা? আমলযোগ্য অপরাধ। এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে। আমলযোগ্য অপরাধের প্রত্যেকটি তথ্য এই যে বলতেন বিপি 27 ফর্মে রক্ষিত করা হয়। বিপি ফর্ম নং 27, বিপি ফর্ম নং কত? 27। যদি বলে যে এফআইআর কোন ফর্মে রেকর্ড করা হয়, বিপি 27, বিপি ফর্ম নং 27 প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামে পরিচিত। প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্তর নাম, জ্ঞাত বা অজ্ঞাত, মানে আসামি তো জ্ঞাত হতে পারে, আসামি কি অজ্ঞাত হতে পারে, শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ সংগঠনের স্থান, সময়, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা ইত্যাদি উল্লেখ থাকে। প্রাথমিক তথ্য বিবরণীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে, আন্ডারলাইন করেন বিবিআই। প্রাথমিক তথ্য বিবরণীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণীর পাদদেশে সংবাদদাতার স্বাক্ষর বা টিক সই থাকবে। মানে তাহলে প্রাথমিক তথ্য বিবরণীতে কয়জনের স্বাক্ষর থাকলো? এইভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়েরের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তাকে এফআইআর কেস বলে। এটাকে পুলিশ কেস ও বলা হয়। এইভাবে এজাহারের পরে হলো এফআইআর, এফআইআর এর মাধ্যমে যে মামলা সূচনা হলো তারা এফআইআর কেস বলে। কি বলে? এফআইআর কেস, বা বলে পুলিশ কেস, বা একটু সংক্ষেপে লেখা লেখা পিএস কেস। পিএস কেস মানে পুলিশ স্টেশন কেস। পিএস রসুনের সেই পিএস না, কিন্তু পিএস কেস। তাহলে পিএস কেসের অর্থ কি? পুলিশ স্টেশন কেস। জি, পিএসএস না, পিএস, পুলিশ স্টেশন কেস। পিএস, পিতে পুলিশ, এসে স্টেশন। আপনি কি লেখছেন? পিএসএস কেন? দুইটা এক কেন আসবে? দেখেন, এমন মামলা জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হয়, তাই এটাকে জিআর কেসও বলা হয়। এই এফআইআর রেকর্ড হওয়ার পরে এফআইআর এর এই মামলা তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেটকে অবগত করে। ম্যাজিস্ট্রেটকে অবগত করতে গেলে কোর্টে গিয়ে জিআরও অফিসের বই আছে, তখন এই এফআইআর কেসটা জিআরও অফিসের যে জেনারেল রেজিস্ট্রি আছে সেই জায়গায় রেকর্ড হয়ে যায়। তখন এই এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেসটা কি হয়ে যাবে? জিআর কেস। জিআর কেস মানে হলো জেনারেল রেজিস্টার্ড কেস। বুঝছেন? তাহলে আগে থেকে এজাহার, এজাহারের পর এফআইআর, এফআইআর মানে পুলিশ স্টেশন কেস, পুলিশ স্টেশন কেস কোর্টে গেলে নাম হয় কি? জিআর। জিআর মামলার পক্ষ হিসেবে আন্ডারলাইন করবেন সংবাদদাতার নাম থাকে না। মানে একটা জিআর মামলায় যিনি মামলা করে তার নাম থাকে না, বরং সংবাদদাতার নামের পরিবর্তে রাষ্ট্র ব্যবহার করা হয়। মামলাটা যদি নির্মল করে, নির্মল থাকবে না, নাম থাকবে কি? রাষ্ট্র বনাম অমুক, রাষ্ট্র বনাম সুলেখা, নির্মল বনাম সুলেখা থাকবে না কিন্তু। আচ্ছা, অর্থাৎ জিয়ার মামলার পক্ষ হিসেবে রাষ্ট্রের নাম থাকে, যেমন রাষ্ট্র বনাম রশিদ এবং অন্যান্য। রশিদের পক্ষে না, রশিদ ছাড়াও আরো আসামি আছে। রাষ্ট্র বনাম রশিদ এবং অন্যান্য মানে হলো রশিদ হলো বাদী, সরি, রাষ্ট্র হলো বাদী, আর মূল আসামি হলো রশিদ। রশিদ ছাড়াও আরো আসামিরা, গং, গং বলে না, গং, গং মানে হলো অন্যান্য। রশিদ গং, ইব্রাহিম গং, ইসমাইল গং,
কিন্তু রশিদ অন্যান্য বিগত বছর প্রশ্ন, এফআইআর কার নিকট দায়ের করা যায়? স্থানীয় থানা। কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত এজাহারে স্বাক্ষর করবে কে? সংবাদদাতা। এখানে একটু লিখে নেন, যে এজাহার দায়ের করে যে এজাহার দায়ের করে তাকে এজাহারকারী বা সংবাদদাতা বা ইনফরমেন্ট বলে। আইএন বানান লেখেন, INFORMANT। তাহলে এজাহার যে করে তার নাম কি? এজাহারকারী বা সংবাদদাতা বা informant। বুঝছেন? তো আমাদের বিরতি কিছুক্ষণের, কারো আসরের নামাজ পড়া প্রয়োজন হলে পড়ে ফেলেন। আমাদের আহ মোটামুটি 10-12 মিনিটের বিরতি, এরপর আবার শুরু করবো ইনশাল্লাহ। তো এখন আমরা মোটামুটি এতটুকু জানলাম যে থানায় আমলযোগ্য অপরাধের তথ্য দিলে কি হয়। এখন আমরা জানবো যে থানায় যদি আমল অযোগ্য অপরাধের তথ্য জানাই তাহলে কি হবে। তো এটা বলেছে 155 ধারায়। 155 ধারা যদি আমরা একটু পড়ি, দেখেন যে আমল অযোগ্য মামলার সংবাদ, ইনফরমেশন ইন নন কগনিজেবল কেসেস। আমল অযোগ্য অপরাধ ও আমল অযোগ্য মামলা সম্পর্কিত কোনো তথ্য থানায় পুলিশের নিকট প্রদান করা হলে পুলিশের দায়িত্ব সম্পর্কে 155 ধারায় আলোচনা করা হয়েছে। কত ধারা? 155 ধারা। ফৌজদারি কার্যবিধির 155 ধারায় বলতেন দুইটি উপধারা আছে। কয়টা? দুইটা। 155-1 ধারায় বলা হয়েছে যে আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করা হলে থানায় রক্ষিত বইতে তিনি উক্ত তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবেন। থানায় রক্ষিত বইতে তিনি কি করবে? ওই তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে। ব্র্যাকেটে লেখেন বিপি 65 ফর্ম, বিপি 65। এফআইআরটা ছিল বিপি কত? 27। আর এটার ব্র্যাকেটে লেখেন বিপি 65। হ্যাঁ, বিপি মানে হলো বাংলাদেশ পুলিশ আর কি। 65। আচ্ছা। এবং এই সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। এখানে একটা কথা দেখেন, আমলযোগ্যের ক্ষেত্রে কি সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইছে? পাঠায় নাই, কিন্তু এই জায়গা কিন্তু পাঠাচ্ছে। 155-2 ধারায় বলা হয়েছে যে এমন মামলার বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন গোল দিবেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা তদন্ত করবে না। তাহলে এই যে যে আপনার যে 155 আমল অযোগ্য অপরাধের মামলা, একটা জিনিস বলে রাখি, আমল যোগ্য যেটা এফআইআর করে, এফআইআর তদন্ত করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। এফআইআর এর মামলা তদন্ত করতে হলে 156-1 ধারায় সামনেই পড়বো, এফআইআর মামলার তদন্ত 156-1 পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই করতে পারে। কিন্তু নন জিয়া যে নন মানে জিডি যদি করে, 155-2 যদি জিডি করে, 155-2 যদি জিডি করে, তাহলে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠালো, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর পর কোন ধরনের ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে? প্রথম অথবা দ্বিতীয় শ্রেণী। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দেয় কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? কে কে বলেন? প্রথম অথবা দ্বিতীয়। সুতরাং এটা পরিষ্কার যে কোনো পুলিশ অফিসার স্ব-উদ্যোগে সুমোটো, SUOMO, MOTO হবে যতদূর, এটাকে ইউ দিছে কেন, মোটু নাকি দেখি
ইউ না, ও হবে, এমও ইউ। সহযোগে সৌমোটো আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে না। এমন অপরাধের বিচার করে এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ তদন্ত করতে পারে। কার কার অনুমতি নিয়ে? প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি। বুঝছেন? তাহলে যদি আপনাকে বলে ভাই যে আমলযোগ্য অপরাধের তদন্ত করতে কোন শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে? কারো লাগবে না, আমলযোগ্যের ক্ষেত্রে কারো অনুমতি লাগবে না। আমল অযোগ্যের ক্ষেত্রে কার লাগবে? প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের। তারপরে দেখেন, পুলিশের নিকট যে অপরাধের তথ্য দেওয়া হয়েছে তা আমল অযোগ্য অপরাধ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে, আন্ডারলাইন করবেন, 155 ধারা অনুযায়ী প্রাথমিক তথ্যটির সারমর্ম থানায় রক্ষিত ফর্ম নং বিপি 65, পাইছেন? বিপি কত? 65 বা সাধারণ ডায়েরিতে, জেনারেল ডায়েরি এন্ট্রিতে লিপিবদ্ধ করবে। এটা আন্ডারলাইন করবেন, জেনারেল ডায়েরি এন্ট্রি। এবং অভিযোগ সহ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। কি সহ বলেন? অভিযোগ সহ। হ্যাঁ, সাধারণ ডায়েরিতে বা জিডিতে স্বাক্ষর করবে গোল্ডেন শুধু সংবাদদাতা। জিডি আপনার ওই যে যদি এন্ট্রিও হয়ে যায়, এন্ট্রি হলেই তো জিডি হচ্ছে, এফআইআর এ স্বাক্ষর করে কিন্তু দুইজন, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেই সাথে কে? ভারপ্রাপ্ত একজন কিনে দিছে ছাত্র, এক যোগ খাই আর খাইতে পারি নাই, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর হলো কে? সংবাদদাতা। আর জিডিতে করে কয়জন? শুধু সংবাদদাতা। এইভাবে 155 ধারার অধীন যে মামলা শুরু হয় তাকে আন্ডারলাইন করে নন জিয়ার মামলা বলে। কি মামলা বলে? নন জিয়ার। নন জিয়ার। তাহলে যদি আমরা এটা বলি যে 154তে যে মামলার সূচনা হয় সেই মামলার কি বলে? জিয়ার। আর 155তে নন জিয়ার। এখন আমরা চলে আসি 144 এন্ড 145 এর মধ্যে পার্থক্য। সরি, 154 এন্ড 155 এর মধ্যে পার্থক্য। আচ্ছা, তারা একটু পার্থক্য করি, তারপরে আপনাদের প্রশ্ন নেই। এটা তো 154 মানে এটা হলো কি কি অপরাধ? আমলযোগ্য। আর 155 মানে এটা আমল অযোগ্য। তারপরে দেখেন 154 ধারায় দায়েরকৃত মামলা এফআইআর কেস বা পুলিশ কেস বা জিআর কেস নামে পরিচিত। আমি আপনাদের বলছিলাম পুলিশ স্টেশন কেস নাকি? জি। তারপরে দেখেন 155 ধারায় আমল অযোগ্য অপরাধের ভিত্তিতে যে মামলা শুরু হয় তাকে নন জিআর বা নন রেজিস্টার্ড কেস, নন এফআইআর কেস বা নন কগনিজেবল কেস নামে পরিচিত। এরপরে দেখেন আমরা তদন্তে চলে আসি। তদন্ত, যে আমলযোগ্য মামলার ক্ষেত্রে 156 ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ তদন্ত করতে পারে। 156 তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, মানে 154 সাথে সম্পর্ক আছে 156 এক। অপরদিকে আমল অযোগ্য মামলার ক্ষেত্রে 155 ধারায় প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিলে শুধুমাত্র তখনই পুলিশ তদন্ত করতে পারে। তারপরে দেখেন গ্রেফতার, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, মানে 154 ধারায় এফআইআর রেকর্ড করলে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। অপরদিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। তো আপনাদের এই পর্যন্ত যা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে যারা আছেন? আমরা সাধারণত জিডি বলি হুম। তখন তো আমাকে তো ম্যাচ যাইতে হবে। এই জায়গায় তো শুধু ম্যাচ যাইতে হবে। জি। জিডি যে আমি জিডি করলে আমার সই লাগতে হবে। হ্যাঁ, এটা আমার অনলাইনে যদি এগুলো তো নাকি সই লাগে না। অনলাইন সম্পর্কে ধারণা নেই আমার, ওখানে কি বলা আছে। টিকিটটা হারাই গেছিল, এখানে আমি জিডি করলাম তো আমার। আচ্ছা, এই যে যে এমডি হাবিবুর রহমান, আপনি কোন হাবিবুর রহমান? হ্যালো, হাবিবুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো।
আচ্ছা, আমাদের দিন মোহাম্মদ সাহেব একটা প্রশ্ন করেছেন যে আমরা যে জিডি গুলো করি ওই জিডিতে তো থানায় মানে আমার তো পাঠায় না। তো এই জিডি আসলে কোনো অপরাধ ঘটে নাই, আপনার একটা জিনিস হারাই গেছে। এলো দুই প্রকার, একটা হলো আপনি যে জিডিটা করতেছেন, এই জিডিটা করতেছেন, এটা হলো যে আপনার ধরেন সার্টিফিকেট হারাই গেছে, এনআইডি কার্ড হারাই গেছে, তখন আপনি থানারে অবগত করতেছেন যে এই বিষয়ে আমার হারাই গেছে, আইনগত একটা ভিত্তি যে আপনার যে আসলেই হারাইছে সেটার একটা কি প্রমাণ। কিন্তু যদি বলতেন যে আমার যেটি অমুক জোর করে নিয়ে গেছে, অমুক আমার কাছ থেকে নিয়ে গেছে, তখন যদি জিডি হতো এই জায়গায় এই সময় আবার আপনারে ওই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই। বুঝাইতে পারছি কিনা? মানে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় সেটা যদি আমল অযোগ্য হয়, থানায় গিয়ে জানালে তো জিডি হলো, এই জিডির ক্ষেত্রে আপনারা পাঠাচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে, তারপর নন জিআর মামলার সূচনা হচ্ছে। কিন্তু আমরা নর্মালি যে জিডিটা করি, ধরেন আমার সার্টিফিকেট তুলতে হবে, সার্টিফিকেট হারাই গেছে, এখন আমার যে সার্টিফিকেট হারাইছে এটার আইনগত ভিত্তি কি? ওই যে জিডি, যে অমুক তারিখে হারাইছে অমুক, এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হলে জিডি নাম্বার লাগে, যে যার জিডি নং এই, এইটাই। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালো, তো একটা প্রশ্ন পড়ি, লেনিন ধৈর্য ধরে আইন শোনো, একটু পরে বলতেছি। জেনে রাখা ভালো, পুলিশ আমলযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে 154 ধারায় এবং আমল অযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে 155 ধারায়। এটা তো আমরা মোটামুটি জানি নাকি ভাই? আমলযোগ্য হইলে 154, আমল অযোগ্য হইলে কত? 155। পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করে 156 1 ধারায়, আর আমল অযোগ্য মামলার তদন্ত শুরু করে কত? 155 2 ধারায়। সংবাদদাতা এজাহারে স্বাক্ষর করবে, এজাহারে স্বাক্ষর করবে কে? সংবাদদাতা। প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করবে সংবাদদাতা এবং থানার কর্মকর্তা। এখানে একটু ব্র্যাকেটে লেখেন ফৌজদারি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি প্লাস, প্লাস বুঝেন তো, মানে যোগ চিহ্ন, ফৌজদারি কার্যবিধি প্লাস পুলিশ প্রবিধান বা পিআরবি, পিআরবি লেখেন, পিআরবি। পুলিশ প্রবিধান বা ইংরেজিতে বলে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। তো এই এই কথা দুটোর অর্থ কি, মানে আমি কেন আপনাকে ফৌজদারি কার্যবিধি এবং কেন পিআরবি লিখলাম, এটার অর্থ হলো যে আমরা তো জানি এফআইআর এ স্বাক্ষর করে কয়জন? দুইজন। কে কে করে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন সংবাদদাতা যে স্বাক্ষর করে, এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায়। আর পুলিশ যে স্বাক্ষর করে এটা বলা আছে পিআরবির ওই যে 243 প্রবিধানে। বুঝছেন? মানে আমাদের ফৌজদারি কার্যবিধির 154-তে প্রকৃতপক্ষে দুইজনের স্বাক্ষর করার কথা বলে নাই, ফৌজদারি কার্যবিধির 154-তে স্বাক্ষর করার কথা বলা আছে কয়জনের? একজনের, সেই একজনটা হলো সংবাদদাতা। আর পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে বলা আছে যে এফআইআর এ স্বাক্ষর করবে কে? পুলিশ অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে এই দুইটা মিলাইয়া এফআইআর এ স্বাক্ষর করবে কয়জন? দুইজন। বুঝছেন? পিআরবি অফিসের কত দাঁড়ায় স্যার? 243, এই ফৌজদারি কার্যবিধিটা 154। আশা করি বুঝতে পারছেন। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা বলা আছে? কোন ধারায় বলেন? এই জায়গা যত ধারা আছে সবগুলা ধারা বলেন তো, সবাই আপনাদের জানার কথা কোন ধারায় কি আছে। 154, এটা 2023-এ আসছে। 154-তে কি আছে? এফআইআর। 156-তে কি আছে? তদন্ত। 155-তে আছে কি? আমল অযোগ্য অপরাধ। আর 151-তে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার। 2 নাম্বার দেখেন, কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি না সে অনুমতি নেয় কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শুনেন, একটু আগে বললাম যে আমল অযোগ্য মামলার তদন্তের নির্দেশ দিবে কে কে? প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বলেন তো, মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে কিনা? মহানগর এলাকায় কি আছে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে মহানগর এলাকায় নির্দেশ দিবে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা ইসমাইল, 3 নাম্বারটা পড়েন দি জোরে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারে? 156। 56 ধারার অনুমতি লাগবে না যদি আমাদের মামলার তদন্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। আমরা সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলা এগুলা পড়ে ফেলবেন। তো তার মধ্যে অনলাইনে তো এই মুহূর্তে দুইজনকে দেখতে পাচ্ছি। লুপসানা, আপনি 7 নাম্বার প্রশ্নটা পড়েন। স্ক্রিনে যে 7 নাম্বার প্রশ্নটা দেখা যাচ্ছে, লুপসানা। হ্যাঁ স্যার বলতেছি, 7 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে। 155 ধারার অধীন পুলিশের নিকট আমল অযোগ্য অপরাধের সংবাদ দিলে পুলিশ কি করবে? পুলিশ তদন্ত শুরু করবে, খ অপরাধটি থানার বইয়ে লিপিবদ্ধ করবে, গ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে, এই দুইটা। ক আর গ থানার বইয়ে লিপিবদ্ধ করবে আর ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে সংবাদদাতাকে। আচ্ছা, এরপরে লুপসানা আপনি 10 নাম্বার প্রশ্নটা পড়েন। 10। হ্যাঁ, প্রাথমিক তথ্য বিবরণীতে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট স্বাক্ষর করবে। তারা বাসন্তী কর্মকর্তার সময় তো ভাই। আজকে কিভাবে পরীক্ষা নেবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এ লুপসানা, হ্যালো। লুপসানা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি স্যার। এখানে আহ 10 নাম্বার প্রশ্নটা, ইসমাইল 10 নাম্বার প্রশ্ন পড়েন তো ভাই। প্রাথমিক তথ্য বিবরণীতে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট স্বাক্ষর করবে। প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করে আমরা জানি, ভারপ্রাপ্ত কর্মকর্তাও করে, সংবাদদাতাও করে। বলেন তো কোনটা অনুসারে কে করবে? 154 ধারা অনুযায়ী করতেছে সংবাদদাতা। কি? 154 ধারা অনুসারে কে করবে? সংবাদদাতা। সংবাদদাতা। আর পুলিশ কথা করতেছে 243। পুলিশ বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। তো আমরা যতটুকু পড়লাম এখানে দু একটা বিষয় একটু ঠিক করা দরকার। দেখেন, আহ, না ঠিকই আছে। 14 নাম্বার প্রশ্নটা দেখেন, সিআর এর পূর্ণরূপ কমপ্লেইন রেজিস্টার্ড, ঠিক আছে। জিডি এর পূর্ণরূপ হলো জেনারেল ডায়েরি, এই আর কি। তো যতটুকু আমরা মোটামুটি থানার একটা ধারণা লাভ করলাম যে থানায় যখন কোনো মামলা দায়ের করা হয় তাহলে ওই মামলার প্রেক্ষিতে কি কি করতে পারে। মানে মামলার যদি আমলযোগ্য হয় তাহলে কি হবে, যদি আমল অযোগ্য হয় তাহলে কি হবে। এখন আপনাদের, আমি এখন একটু আমার পেজ না থাকলে আমি পেজ দিচ্ছি। থানায় এই যে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, যে থানায় আমলযোগ্য অপরাধের তথ্য দিলে কি হয় আর আমল অযোগ্য মামলার তথ্য দিলে কি হয়, এফআইআর কে হয়, কে স্বাক্ষর করে, জিডিতে কে স্বাক্ষর করে, কে তদন্তের অনুমতি দেয়,
কোনটা জিয়ার কোনটা সিয়ার, এই কথাগুলো একটু লিখে দেখাবেন আমারে এই মুহূর্তে। মানে আপনাদের একটু দেখতে হবে কার হাতের লেখার কি অবস্থা বা বানান টানান কি। সবসময় যে এমসিকিউ তা তো না, আমাদের তো অন্যান্য প্রিপারেশনও নিতে হবে। তো এই জন্য অনলাইনে যারা আছেন তারা লিখে দেখাবেন হচ্ছে আমাকে ছবি তুলে, ঠিক আছে? আর অফলাইনে যারা আছেন পেজ না থাকলে আমি পেজ দিচ্ছি, পেজ নিয়ে পরীক্ষা দেন। এ লুকসানা শুনছেন কি বলছি? স্যার না। আচ্ছা আমি স্ক্রিনে আমি যা বলছি লুকসানা একটু লিখে নেন, বা যারা আছেন শুনে নেন যে কিভাবে এফআইআর বা জিডি করা হয়। এ হলো প্রশ্ন, কিভাবে এফআইআর বা হ্যাঁ। জিডি দায়ের করা হয় এটা লিখবেন আপনার মতো করে, যা যা এতক্ষণ ধরে জানলেন। ভুল হোক সঠিক হোক ভুল লেখেন, আমি তো ভুল লিখতেই বলতে চাই। কিভাবে এফআইআর বা জিডি দায়ের করা হয়, এই যে পেজ নেন, কার লাগবে এক একটা দেন। কিভাবে এফআইআর বা জিডি দায়ের করা হয়, শুনছেন এবার? না না দুইটা নেন, শুনছেন? এই শুনছি। ঠিক আছে, এটা ছবি তুলে দেখাবেন। আজকে ক্লাস এই পর্যন্তই, আপনাদের সময় 15 মিনিট, এর মধ্যে লিখে দেখান। আর তার আগে একটু বলে নি, নেক্সট পড়া কবে বলেন? সোমবারে, ঠিক আছে। সোমবারেই আসেন, আল্লাহ ভরসা।